হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে আজকে থেকে নতুন ক্লাস শুরু করছি। যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটার আমরা সলভ করব। এই বইটার 1 নম্বর মক টেস্ট যেটা আছে সেই মক টেস্ট থেকে শুরু করেছি, ঠিক আছে। আর পিডিএফ তো এখন প্রোভাইড করতে পারবো না টেলিগ্রাম গ্রুপে, কারণ টেলিগ্রাম গ্রুপে কপিরাইট মেরে টেলিগ্রাম গ্রুপটাকে কিন্তু পুরো ডিলিট করেনি, কিন্তু কোনো মেসেজ যায় না কিংবা তোমরা কেউ জয়েন হতে পারবে না। তার জন্য কোনো পিডিএফ আমি প্রোভাইড করলেও সেখানে সেন্ড হবে না, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গ সেমি এবং তার ভূমি ও উচ্চতার অনুপাত 3:4 হলে ওই ত্রিভুজের উচ্চতা কত? তাহলে ত্রিভুজের ভূমিটাকে আমি 3x ধরলাম আর উচ্চতাটাকে আমরা কত ধরলাম? 4x ধরলাম, ঠিক আছে। এবার ত্রিভুজের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। হাফ ইন্টু ভূমি কত আছে? ভূমি আছে 3x ইন্টু উচ্চতা কত আছে? উচ্চতা আছে 4x। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল বলা আছে 1176। তাহলে 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে যদি কাটা দাও, 3 3 9, 3 9 27, 3 2 6। 4 দিয়ে কাটা দাও, 4 দিয়ে হচ্ছে 4 9 36, 4 8 32। আর এই এক্সের স্কোয়ার ওপরে আর এই 1/2 এই সমানের এদিকে গেলে কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে 98-এর সাথে 2 গুণ করলে কত হবে? 8 2 16, 9 2 18 আর 1 19, 196। স্কোয়ার উঠে এদিকে কী হবে? স্কোয়ার উঠে এদিকে আমাদের রুট হবে 196। 196 কার স্কোয়ার হয়? 14 স্কোয়ার 196 হয়, 15 স্কোয়ার 225 হয়, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু 14 পেলাম। ত্রিভুজের উচ্চতাটাকে আমরা কত ধরেছিলাম? ত্রিভুজের উচ্চতাটাকে আমরা 4x ধরেছিলাম, ঠিক আছে। তাহলে 4 ইন্টু এক্সের ভ্যালু কত পেলাম? এক্সের ভ্যালু আমরা 14 পেলাম। তাহলে 4 14 56, এটাই হয়ে যাবে আমাদের ত্রিভুজের উচ্চতা। অপশান সি কারেক্ট অ্যান্সার। এখানে যদি ত্রিভুজের ভূমি চাইতো তবে আমরা 3x-এর ভ্যালু বের করতাম, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 117 এবং এ বি ইকুয়াল টু 54 হলে এ প্লাস বি বাই এ মাইনাস বি এর মান কত হবে? তাহলে এখানে এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার সমান কত বলা আছে? এটা সমান বলা আছে 117। এটা আমরা এই ফর্মুলা না অ্যাপ্লাই করে অঙ্কটাকে করব। এবং এ বি সেটা কত বলা আছে? এ গণিত বি সেটা আমাদের 54 বলা আছে। তাহলে 54কে ভাঙলে কি হয়? 9 ইন্টু 6 হয়, ঠিক আছে। কাছাকাছি ডিফারেন্সের সাথে ভাঙবো, 6 9 54 হয়। এবার এখানে আমরা দেখব 9-এর স্কোয়ার আর 6-এর স্কোয়ার দিয়ে যেন 117 হয়। তাহলে 9-এর স্কোয়ার তো 81 আর 6-এর স্কোয়ার কত? 36। তাহলে 81 আর 36 যোগ করলে কিন্তু 117 হয়। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, একটা সংখ্যা 9, একটা সংখ্যা 6। এদের স্কোয়ার করে যোগ করলে 117 হবে, এদের গুণ করলে 54 হবে। তাহলে এবার এদের মান পুট করো। তাহলে একটা কি আছে? এ প্লাস বি ওপরে আর এদিকে হচ্ছে এ মাইনাস বি নিচে, এটার আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে এ প্লাস বি অর্থাৎ 9 প্লাস 6 যোগ করলে কত হবে? 15, আর 9 থেকে 6 মাইনাস করলে কত হবে? 3 হবে। তাহলে এটাকে ভাগ করলে কত হবে? 3 5 15, তাহলে 5 হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, সাইন থিটা ইকুয়াল টু 5/13, তাহলে কস থিটা এর মান কত হবে? এখানে এই ফর্মুলাগুলো, এই প্র্যাকটিস সেটটা এইভাবে করবে যে কোশ্চেনগুলো তোমরা নতুন পাবে সেগুলোকে তোমরা খাতাতে নোট ডাউন করবে। যেমন এই সাইন কস থিটা যদি তোমরা আগে না করে থাকো, এই যে এখন যে ফর্মুলাগুলো লেখাবো সেগুলোকে তোমরা খাতাতে নোট ডাউন করে রাখবে, পরীক্ষার আগে সেগুলোকে রিভাইজ দেবে। তাহলে কস থিটা, এই কস থিটা মানে হচ্ছে, কস থিটার আমাদের ফর্মুলা হচ্ছে, এইভাবে মনে রাখতে পারো যে কস থিটা স্কোয়ার সমান হচ্ছে 1-এর স্কোয়ার মাইনাস কি সাইন থিটা তার স্কোয়ার। কস থিটা তার ফর্মুলা, সাইন থিটা তার স্কোয়ার। এই স্কোয়ার উঠে এদিকে আমাদের রুট হবে। তো আমাদের কস থিটার যে ফর্মুলা, কস থিটা ইকুয়াল টু হচ্ছে রুটের মধ্যে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে রুটের মধ্যে 1-এর স্কোয়ার মানে তো 1 হবে, আর সাইন স্কোয়ার থিটা মানে কত? সাইন স্কোয়ার অর্থাৎ 5-এর স্কোয়ার, 5 তলায় 13 তার স্কোয়ার। তাহলে এদিকে রুট, এদিকে হচ্ছে কত? 1 মাইনাস ওপরে 25, তলায় হচ্ছে কত? তলায় হচ্ছে 169।
তাহলে রুটের মধ্যে এদিকে যদি 169 লসাগু হয় তাহলে 169-এর সাথে 1 গুণ করলে ওপরে 169 হবে, আর তলায় 169-কে 169 দিয়ে ভাগ করলে 1 হয়, ওই 1কে 25 দিয়ে গুণ করলে ওপরে হবে 25। তাহলে এদিকে ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে 144, মাইনাস করলে 144, তলায় হচ্ছে 169। এবার রুট থেকে বাইরে যদি বের করো তাহলে কি হবে, তাহলে রুট থেকে বাইরে বের করলে 144 বাইরে বেরিয়ে এসে কত হবে, 12 হবে, 12 স্কোয়ার 144 হয়, আর 13 স্কোয়ার 169 হয়। তাহলে এখানে এটাকে বাইরে বেরিয়ে এসে কত হলো, ওপরে 12 তলায় 13, তাহলে কস থিটার এটাই ভ্যালু হয়ে যাবে যে 12/13। রাজীব সাইকেলে চেপে ঘন্টায় 5 কিলোমিটার বেগে গন্তব্যস্থলে পৌঁছতে 10 মিনিট দেরি হয়। ঘন্টায় 7 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে 20 মিনিট আগে পৌঁছায়, তবে তার গন্তব্যস্থলে দূরত্ব কত? তাহলে গন্তব্যস্থলে দূরত্ব ধরে নিলাম ডি, ডিস্ট্যান্সটাকে ডি ধরলাম। এবার এখানে এই গতিবেগে গেলে 10 মিনিট দেরি হয়, আবার এই গতিবেগে গেলে 20 মিনিট আগে পৌঁছায়। মানে এখানে কি, এখানে আমাদের টাইমের পার্থক্য বলা আছে। টোটাল 10 মিনিট আর 20 মিনিট অর্থাৎ 30 মিনিটের পার্থক্য বলা আছে। কি করে, এটার লজিক আছে। যদি হয়তো একটা আমি উদাহরণ দিচ্ছি, তুমি সকাল 10টার দিকে তুমি স্কুলে পৌঁছবে, ঠিক আছে, তুমি যদি 5 কিলোমিটার বেগে যাও তবে হয়তো 10 মিনিট দেরিতে পৌঁছচ্ছ, মানে 10টা 10-এ তুমি পৌঁছে যাচ্ছ। আবার তুমি যদি গতিবেগটাকে মানে এই গতিবেগে আবার যাও তখন 20 মিনিট আগে পৌঁছে গেলে, মানে 9টা 40-এ পৌঁছে গেলে, তাহলে এই 10টাতে তোমাকে পৌঁছানোর কথা, কিন্তু তুমি একটা গতিবেগে যাচ্ছ তখন দেরি হচ্ছে, একটা গতিবেগে যাচ্ছ তখন আগে পৌঁছচ্ছ। তাহলে টোটাল যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা দেখো, এদিকে হচ্ছে 20 মিনিটের ডিফারেন্স মানে 10টা হতে, আর এদিকে 10টা বেশি হয়ে গেছে 10, মানে এদিকে 20 মিনিট বেশি আর এদিকে হচ্ছে 20 মিনিট কম, আর এদিকে হচ্ছে 10 মিনিট বেশি, টোটাল হচ্ছে 30 মিনিটের পার্থক্য। এই কনসেপ্টটাই আমাদের এখানে হবে, যে এখানে টাইমের পার্থক্য বলা আছে, আর টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব হচ্ছে ডি, আর এই প্রথমে গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, পার্থক্য বলা আছে মানে মাইনাস করব, আবার ডি, তলায় হচ্ছে কত, 7 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এদের পার্থক্য যখন কত বলা আছে, 30 মিনিট বলা আছে, আর এটা বলা আছে কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে এই 30 মিনিটকে যদি আমরা ঘন্টাতে করি তবে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করে দেব, 60 দিয়ে ভাগ করে দিলে সেটা আমাদের ঘন্টাতে হয়ে যাবে। তাহলে 5 সাথে 35 হয়ে যাবে কি, লসাগু। তাহলে 35 যদি লসাগু হয় তাহলে ওপরে কত হবে, 7D, মাইনাস কি, মাইনাস হবে 5D। এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 1/2। এবার এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে, ওপরে 2D, আর তলায় হচ্ছে কত, তলায় 35, এটা ইকুয়াল টু হচ্ছে 1/2। কোনাকুনি যদি গুণ করি, 2-এর সাথে 2 গুণ করলে হবে 4D, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 35। তাহলে 4 দিয়ে এটাকে যদি ভাগ করো তাহলে কত হবে, 4 9 36, তাহলে 4 8 32, একটাই 8 দিয়ে অপশন আছে, তাহলে অপশন ডি সঠিক অ্যান্সার। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট 14 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল 8 মিনিটে চৌবাচ্চাটা খালি করে। যদি 3টি নল একসাথে খুলে দেওয়া হয় তবে 8 মিনিট পর চৌবাচ্চাটার কত অংশ খালি হবে? তাহলে ধরলাম এ নল দিয়ে 12 মিনিটে পূর্ণ করে, বি নল দ্বারা 14 মিনিটে পূর্ণ করে, আর একটা নল খালি করে বলা আছে, তাহলে সেটা মাইনাস দিয়ে রাখলাম, অর্থাৎ 8 ইউনিট। তাহলে 12 14 8-এর লসাগু কত হবে, 12 14 8-এর লসাগু 168 হবে। তাহলে 12কে 12 4 12 48, তাহলে এ নলের এফিসিয়েন্সি 14 ইউনিট, বি নলের এফিসিয়েন্সি কত, 14 দুগুণে 28, এদিকে 8 দুগুণে 16 21। এবার বলা আছে 3টি নল একসাথে খুলে দিলে, তাহলে 3টি নল একসাথে চালু করলে তাহলে এ প্লাস বি পূর্ণ করবে, আবার সি খালি করে দেবে। তাহলে এ প্লাস বি কত ইউনিট পূর্ণ করবে, 20 26 ইউনিট কিন্তু পূর্ণ করবে এরা দুজনে মিলে, আর সি নল খালি করে দেবে, তাহলে 21 ইউনিট খালি করে দিচ্ছে আর 26 ইউনিট পূর্ণ করছে। তাহলে টোটাল যে পূর্ণ হচ্ছে সেটা হচ্ছে 5 ইউনিট করে পূর্ণ হচ্ছে। এবার বলা আছে 8 মিনিট চালানোর পর, তাহলে 8 মিনিটে কতটা পূর্ণ হবে, তাহলে 8 মিনিটে 5 8 40 ইউনিট কিন্তু পূর্ণ হবে। ঠিক আছে, 8 মিনিটে 40 ইউনিট পূর্ণ হবে। তাহলে এখানে কত অংশ আর খালি থাকছে, ঠিক আছে, তাহলে কত অংশ আর খালি থাকছে, তাহলে এখানে 40 ইউনিট পূর্ণ হচ্ছে, তাহলে এখানে টোটাল ট্যাঙ্কিটা হচ্ছে 168 ইউনিট। 8 মিনিটে 40 ইউনিট পূর্ণ হচ্ছে,
তাহলে এখানে আগে 40, আগে এটা আমরা কাটাকুটিটা করি। 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটা দিলে 4 10 40, 4 দিয়ে কাটা দিলে 2 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 21। তাহলে 5/21 ইউনিট কী হচ্ছে, পূর্ণ হচ্ছে। এটা আমরা পূর্ণর বের করলাম, কিন্তু এখানে আমাদের কী চেয়েছে, কত অংশ খালি আছে। তাহলে 21 ইউনিটের মধ্যে 5 ইউনিট যদি পূর্ণ হয়, তাহলে 21 ইউনিটের মধ্যে কত ইউনিট খালি হবে, 16 ইউনিট খালি হবে। কিংবা বাকি অংশ বের করে নিতে পারো যে 21 ইউনিটের মধ্যে 5 ইউনিট পূর্ণ হচ্ছে, তাহলে এই বাকি অংশটা খালি হবে। তাহলে এখানে সেই মাইনাস করলে কত হবে, 21 থেকে 5 মাইনাস করলে হবে 16, তাহলে 16/21 অংশ কিন্তু খালি হবে। অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 92 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে 9 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? যখন কোনো একটা ট্রেন সিগন্যাল পোস্টকে কিংবা কোনো একটা মানুষকে, কোনো একটা খাম্বাকে যখন অতিক্রম করবে, তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। সিম্পল, এখানে যখন কোনো একটা পোস্টকে অতিক্রম করছে মানে সিম্পল যে দৈর্ঘ্য চেয়েছে, মানে সরাসরি ডিস্ট্যান্সের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দেবে। তাহলে ডিস্ট্যান্স ইকুয়াল টু কি, ডিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু হচ্ছে টাইম। স্পিড কত বলা আছে, 92 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ডে আনতে হবে, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। এটা হলো স্পিড, এটা মিটার প্রতি সেকেন্ডে হলো, উত্তর আমাদের মিটারে চেয়েছে। ইন্টু টাইম হচ্ছে কত, 9 সেকেন্ড টাইম। এবার এটাকে কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটো 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 5 দিয়ে কাটো 5 6 30, 0 হাতে থাকলো 3, 4 5 20 আর 3 হচ্ছে 23, 230 মিটার। তাহলে ট্রেনের যে দৈর্ঘ্য হবে সেটা হবে 230 মিটার। শতকরা কত হার সুদে 360 টাকা 9 বছরে 522 টাকা হবে? তাহলে এখানে আমাদের কিছু বলা নেই, মানে আমাদের সরল সুদ বের করতে হবে। আর চক্রবৃদ্ধি সুদ বললে চক্রবৃদ্ধি সুদ বের করেই নিতে হতো। এখানে 360 টাকা মানে প্রিন্সিপাল বলা হচ্ছে, প্রিন্সিপালের থেকে যখন বেড়ে যাচ্ছে মানে এটা আমাদের এর সাথে প্রিন্সিপালের সাথে নিশ্চয়ই সুদ যুক্ত হয়েছে, অর্থাৎ এটা আমাদের সুদ আসল। তাহলে এখানে রেট চেয়েছে কত হার সুদে, তাহলে রেট ইকুয়াল টু কি, রেট ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত, তাহলে সুদ আসল থেকে আসল মাইনাস করো, তাহলে 522 থেকে 360 মাইনাস করো, তাহলে এদিকে কত হচ্ছে 2 6 6 12, 3 আর 1 4, 162 টাকা সুদ হচ্ছে। নিচে রেট ইন্টু নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম, তাহলে প্রিন্সিপাল হচ্ছে কত 360 আর টাইম হচ্ছে কত 9 টাকা, টাইম হচ্ছে 9 বছর। তাহলে 9 দিয়ে কাটো, 9 দিয়ে 9কে 9, 8 9 72, একটা শূন্য কাটা গেল। 18 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে কাটো 5 দুগুণে 10, অর্থাৎ রেট হচ্ছে কত, রেট হচ্ছে 5% রেট। অপশান সি। কোনো পরিমাণ অর্থ থেকে 3.1/2 বছরে 2.1/2% সুদের হারে 154 টাকা সুদ পাওয়া যাবে। সিম্পল, এখানেও কিছু বলা নেই, মানে আমাদের সরল সুদ বের করতে হবে। তাহলে এখানে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে প্রিন্সিপালের ফর্মুলা কি, 100 গণিত ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত বলা আছে, 154 বলা আছে। নিচে রেট ইন্টু টাইম, রেট কত বলা আছে, এটাকে পূর্ণ যদি ভাঙো 2 দুগুণে 4 একে 5/2, এটা ভেঙে কত হচ্ছে 5/2, তাহলে 5/2টা দুইটা আবার উল্টে যাবে, ঠিক আছে। একই রকমভাবে টাইমটা 3 দুগুণে 6 একে 7/2 বছর, তাহলে এখানে 7/2টা আবার ওপরে উল্টে যাবে। 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 5 দিয়ে কাটো 5 20 100, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 80, 80-র সাথে আবার 22 গুণ করলে কত হবে, তাহলে এদিকে হচ্ছে 0, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 1760। তাহলে প্রিন্সিপাল কত হলো 1760 টাকা। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ ও বি এর অনুপাত 2:3, বি ও সি এর অনুপাত 4:3, এ বি সি এর ভ্যালু কত? তাহলে এ অনুপাত বি কত বলা আছে, 2:3 বলা আছে। আর বি অনুপাত সি কত বলা আছে, বি অনুপাত সি বলা আছে 4:3। তাহলে প্রথমের সাথে প্রথম গুণ করলে আমরা প্রথমটাকে পেয়ে যাব, প্রথমটা গ্রুপ ছেড়ে তার পরের গ্রুপে যাবে, অর্থাৎ কোনাগুনি গুণ করব তখন আমরা দ্বিতীয়টা পেয়ে যাব, 3 4 12, আর এদিকে শেষের সাথে শেষ গুণ করব তখন শেষেরটা পেয়ে যাব। তাহলে 8:12:9, এটা হয়ে গেল এ অনুপাত বি অনুপাত সি, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
এটার আর একটা নিয়ম আছে যে এইভাবে বসাবে যে এ অনুপাত বি অনুপাত সি। প্রথমে এ কত আছে 2:3, বি আর সি কত আছে 4:3। তাহলে এখানে এই বি এর পাশে ফাঁকা আছে, তাহলে এখানে এই 3টা পাশে এখানে ফাঁকা আছে, তাহলে এর আগে যে সংখ্যাটা আছে সেটাকে লিখব। এখানে এবার ফাঁকা আছে, তাহলে এর পরে যে সংখ্যাটা আছে সেটাকে লিখব। তাহলে দেখো একই অ্যান্সার চলে আসবে, অর্থাৎ 8:12:9। অপশান সি কারেক্ট অ্যান্সার। সরল করুন 5x ব্র্যাকেটে x প্লাস 2 প্লাস 4x, তাহলে এটার ভ্যালু কত হবে? কিছুই নয়, শুধু এটার সাথে এটাকে গুণ করো। তাহলে 5x এর সাথে x গুণ করলে কত হবে? তাহলে 5x এর সাথে x গুণ করলে হবে 5x এর স্কোয়ার হবে। 5x এর সাথে 2 গুণ করলে কত হবে? 5 দুগুণে 10 হবে, 5 দুগুণে 10x হবে, প্লাস কত আছে 4x আছে। তাহলে এখানে 10x এর সাথে 4x যোগ করলে কত হবে? তাহলে এদিকে 5x এর স্কোয়ার প্লাস কত, এদিকে হচ্ছে 14x। তাহলে 5x স্কোয়ার প্লাস 14x, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। একজন কলা ব্যবসায়ী টাকায় 3টি হিসেবে কিছু কলা ক্রয় করে সেগুলিকে টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে তার শতকরা লাভ হবে। কিছু ক্রয় করছে মানে কিনছে, অর্থাৎ সিপি লিখব, আর কিছু বিক্রি করছে একদিকে এসপি লিখব। এবার আমি আগের প্র্যাকটিস সেটগুলোতেও বলেছি, যখন এই টি বলে থাকবে, অর্থাৎ এই যে 3টি দ্রব্যের দাম, 3টি ফলের দাম, 3টি কলার দাম যাই বলবে, সবসময় আমরা একটার দাম বের করব। তাহলে 3টের দাম, এখানে 1 ডজন কলা ব্যবসায়ী টাকায় 3টি হিসেবে কিনেছে, মানে 3টি কলার দাম 1 টাকা। তাহলে 3টি কলার দাম কত? 1 টাকা। তাহলে একটা কলার দাম বের করব, সবসময় একটা আমরা দ্রব্যের দাম বের করব, তাহলে 1/3 টাকা। একই রকমভাবে এখানে 2টির দাম, টাকায় 2টি বিক্রি করেছে, তাহলে দুটোর দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটার দাম কত হবে? তাহলে 1/2 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, এবার এখানে এই 1/3 টাকায় কিনে 1/2 টাকা, এটা ভগ্নাংশতে আছে, এটাকে আমরা সংখ্যাতে আনবো। তাহলে 3 আর 2 এর লসাগু কত হবে? 6। তাহলে এটাকে একবার 6 গুণ করব, এটার সাথে একবার আমরা 6 গুণ করব। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, আর এদিকে 2 দিয়ে কাটো, 2 3-এ 6। তাহলে কিনেছি 2 টাকায়, বিক্রি করছি 3 টাকায়, তাহলে লাভ কত টাকা হচ্ছে? এখানে 1 টাকা লাভ হচ্ছে। শতকরা লাভ চেয়েছে, তাহলে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কী? তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ বাই ক্রয় মূল্য কত আছে? 2 টাকা ইন্টু হচ্ছে 100। তাহলে কত লাভ? 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করলে তার হবে 50% লাভ। ঠিক আছে, 50% লাভ। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা একটি সম্পূর্ণ পূর্ণবর্গ। 1064 কারো পূর্ণবর্গ হয় না, 1081 কারো পূর্ণবর্গ হয় না, 1000 কারো পূর্ণবর্গ হয় না। এখানে 1024 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1024 দেখো কার পূর্ণবর্গ, তাহলে শেষ দিক থেকে দুটো দুটো করে দাগ টানবে। তাহলে এদিকে হচ্ছে 3 × 9, 1 2 4, তাহলে 3-এর ডবল কত? 6, তাহলে এদিকে হচ্ছে 2, তাহলে 32-এর স্কোয়ার কিন্তু কত? 32-এর স্কোয়ার হচ্ছে 1024। এই 2 দিয়ে এটা মিলে যাবে, তাহলে এখানে 32-এর স্কোয়ার। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা, এটা পুরোপুরি মুখস্থ করে নেবে। আমার 3-4টে মক টেস্ট, মানে এই যে কর্মক্ষেত্র, তারপর টেক্সট বুক থেকে যে সলভ করাচ্ছিলাম, এইরকম কিন্তু অঙ্ক ছিল যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে সরাসরি মুখস্থ করে নেবে যে 1024। কোশ্চেন 55, যদি সাইন এক্স ইকুয়াল টু 4/5, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত? তাহলে প্রথমে এরকম একটা অঙ্ক করলাম 2-3 নম্বরে, যে কস, এখানে এক্স যেটা আছে সেটা হচ্ছে থিতা। তাহলে এখানে কস, যেটা কসের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম যে কস থিতা, ঠিক আছে। এখানে এক্স আছে, তাহলে এখানে আমরা এক্স লিখছি যে কস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে রুটের মধ্যে কি 1 স্কোয়ার মাইনাস হচ্ছে কি, মাইনাস হচ্ছে সাইন এক্স তার স্কোয়ার, মানে সাইন স্কোয়ার এক্স। এটা এরকম একটা আমরা 2-3 নম্বরে অঙ্কটা করলাম। ঠিক আছে, যে ডাইরেক্ট কস বের করতে বলেছিল, রুটের মধ্যে এটা বের করে দিলাম, অ্যান্সার চলে এলো। কিন্তু এখানে একটু জাস্ট একটু আলাদা। তাহলে এখানে কসের ভ্যালুটাই প্রথমে আমাদের বের করতে হবে। তাহলে এখানে 1-এর স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে 4/5 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে কত? 1 - 4 × 4 = 16, তলায় হচ্ছে কত? 25।
তাহলে এখানে রুট কত হচ্ছে, এদিকে তলায় হচ্ছে 25, তাহলে ওপরে কত হবে 25কে 25 থেকে 16 মাইনাস করলে কত হবে 9, তাহলে বাইরে বেরিয়ে এসে হবে 3, তলায় হচ্ছে 5। এবার cos x ইকুয়াল টু কত পেলাম 3/5। এবার এখানে আমাদের কি বলা আছে, এবার এখানে আমাদের sec স্কোয়ার এক্স মাইনাস 1-এর ভ্যালু কত হবে, তাহলে sec স্কোয়ার এক্স এটা ইকুয়াল টু আমরা জানি sec এক্স এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হচ্ছে 1/cos x, মানে 1/cos থিটা, এটার ফর্মুলা। sec হচ্ছে সবসময় cos-এর উল্টো। তাহলে এখানে এই 1/cos-এর ভ্যালু কত পেলাম, cos x এর ভ্যালু পেলাম 3/5, তাহলে তলায় লিখবো কত 3/5/5টা উল্টে আবার উপরে চলে যাবে, তাহলে sec x এর ভ্যালু পেয়ে গেলাম 5/3। ঠিক আছে, এবার এখানে জাস্ট মানটা পুট করো, তাহলে এখানে স্কোয়ার আছে sec স্কোয়ার, তাহলে 5 তলায় 3 তার স্কোয়ার মাইনাস 1, তাহলে ওইদিকে হচ্ছে কত 25, তলায় হচ্ছে কত 9 মাইনাস 1, তাহলে এদিকে 9 উপরে 25 হচ্ছে, আর 9কে 9, 25 থেকে 9 মাইনাস করলে কত হবে 16, তাহলে 16/9 এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভাজক 48 ভাগফল 596 এবং ভাগশেষ 10 হলে ভাজ্য কত, তাহলে এখানে ভাজ্যের সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাজ্যের ফর্মুলা। তাহলে এখানে ভাজক ইন্টু ভাগফল, ভাজক কত আছে 48, ভাগফল কত আছে 596, তার সাথে 10 যোগ করো, তাহলে এদিকে 6টা 48, এককের ঘরের অঙ্কটা 8 হবে, তাহলে 5 আর 4 তো হবে না, ও 1 8, মানে এটা আমাদের গুণ করতেই হবে। তাহলে 5 9 6, 596কে 48 দিয়ে যদি গুণ করি, তাহলে 6 48-এর 8, হাতে থাকলো 4, 8 9 72 আর 4 76 হলো। আর এদিকে হচ্ছে কত 8 9 72 4 76, এদিকে 5 8 40 আর 7 47, এদিকে 4 6 24, 4 6 24, 4 9 36, 2 8, 4 6 24, হাতে থাকলো 2, 4 9 36, 2 38, আর যোগ করবো, আর যোগ না করলেও হবে, এদিকে 8, এদিকে 8 আর 4 6 10, এদিকে 7 8 8 16, ঠিক আছে 6 0 8, এর সাথে জাস্ট 10টা যোগ করতে হবে, তাহলে 10 যোগ করলে হবে 6 1 8, 618 একক ঘরের অঙ্ক থেকে। তাহলে এখানে আমাদের একক দশক শতকের 618 আছে, আর এখানে 418 আছে, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে তাহলে কারেক্ট অ্যান্সার 618। x অনুপাত y ইকুয়াল টু 3:4 হলে 3x মাইনাস 4y অনুপাত 3x প্লাস y, মানে জাস্ট এখানে x এর ভ্যালু জায়গায় x এর ভ্যালু পুট করো, y এর ভ্যালুর জায়গায় y এর ভ্যালু পুট করো, তাহলে x প্রথম আছে, তাহলে প্রথমের ভ্যালু প্রথমে, y এর ভ্যালু হবে কত 4, তাহলে x এর ভ্যালু 3, তাহলে 3 7 21 মাইনাস 4y, তাহলে এখানে 4 4 16 অনুপাত 3x, x এর ভ্যালু কত 3, তাহলে 3 3 9 প্লাস y এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এদিকে হচ্ছে কত 5, আর এদিকে কত হচ্ছে 9 আর 4 হচ্ছে 13, তাহলে 5 অনুপাত 13 এটাই কারেক্ট অ্যান্সার। 7 বছর আগে পি এবং কিউ এর বয়সের অনুপাত 4:5 ছিল, 7 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:6 হবে, তবে কিউ এর বর্তমান বয়স কত, তাহলে এখানে প্রেজেন্ট লিখব, 7 বছর আগে বললে ওপরে লিখব, তাহলে 7 বছর আগে বলা আছে, পরে বললে আমরা সেটাকে নিচে লিখব, এটাকেও 7 বছর পরে বলা আছে। 7 বছর আগে পি আর কিউ এর যে রেশিও সেটা কত বলা আছে, সেটা বলা আছে 4:5 বলা আছে, 4:5, আর 7 বছর পরে বলা আছে 5:6। এবার এই দুটো ডিফারেন্স দেখবো, 4 আর 5-এর ডিফারেন্স 1, আর 5 আর 6-এর ডিফারেন্স 1, দুটো ডিফারেন্স সমান আছে, তাহলে আমাদের কিছু করতে হবে না। আর যদি সমান না থাকতো তবে আমাদের সমান করতে হতো, কি করে, এই দুটোর ডিফারেন্স ওপরের দুটোর সাথে গুণ করতাম, আর ওপরের দুটো ডিফারেন্স নিচের দুটোর সাথে গুণ করলেই আমাদের সমান হয়ে যেত। তাহলে এখানে 4 ছিল, 1 ইউনিট পরে 5 হয়েছে, এখানে 5 ছিল, 1 ইউনিট বছর পরে আমাদের কত হয়েছে 6 হয়েছে, তাহলে কিন্তু এখানে বলা আছে কত
টোটাল হচ্ছে 7 আর 7 14 বছরের ডিফারেন্স, তাহলে 1 ইউনিট বছর সমান হচ্ছে 14 বছর, তাহলে 1 ইউনিট সমান 14। তাহলে এখানে আমাদের এই কিউ এর শুধু বয়স চেয়েছে, তাহলে কিউ এর এটা বের করো, 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5 ইউনিটের ভ্যালু এটার সাথে 14 গুণ করো, তাহলে 5 14 70। তাহলে 7 বছর আগে কিউ এর ভ্যালু কিউ এর যে বয়স ছিল সেই বয়স ছিল হচ্ছে 70 বছর। তাহলে কিউ এর বর্তমান বয়স চেয়েছে প্রেজেন্ট, তাহলে 7 বছর আগে যদি 70 ছিল তাহলে 7 বছর পরে কত হবে, তাহলে 7 যোগ হয়ে যাবে, তাহলে 77 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার। কেউ যদি মনে করতে যে এটার ভ্যালু বের করব, তো এটার ভ্যালু যেটা আসতো তখন সেটা কি করতে, এখানে এই 7 বছর পরে বলা আছে, তাহলে 7 বছর আগে অর্থাৎ বর্তমানে আনতে গেলে 7 মাইনাস করে দিতে হতো, এখানে আগে ছিল পরে আনতে গেলে আমরা 7 যোগ করলাম, এটার ভ্যালু যদি বের করতে তবে 7 মাইনাস করতে, সেই 77ই অ্যান্সার আসতো। সুষম বহুভুজের কতগুলি বাহু থাকবে যদি তার বহিস্থ কোণগুলি হয় 72 ডিগ্রি। আর এখানে কতগুলি বাহু, এখানে বাহুর যে বাহু যদি বের করতে হয় সেটাকে কি করতে হয়, 360 ডিগ্রি থেকে আমাদের ভাগ করতে হয় বহিস্থ সংখ্যাগুলোকে, ঠিক আছে, বহিস্থ সংখ্যা দিয়ে ভাগ করলেই আমাদের বাহুর সংখ্যা পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রির সাথে যদি বহিস্থ সংখ্যা কত আছে, 360 ডিগ্রির সাথে বহিস্থ সংখ্যা আমাদের আছে 72 ডিগ্রি, তাহলে এখানে 72 ডিগ্রি দিয়ে ভাগ করো, তাহলে 5 7 35, 5 2 10, এটা দিয়ে কাটা দিলে কত হবে 5, তাহলে 5টা কিন্তু বাহু পাওয়া যাবে। রহিম তার মাসিক আয়ের 20% গৃহস্থলীর প্রয়োজন, বাকি আয়ের 15% বইপত্রে, বাকি আয়ের 30% পোশাকের জন্য খরচ করেছেন। এখন তার কাছে 9,520 টাকা রয়েছে, তার মাসিক আয় কত? তার মাসের যে ইনকাম সেটা ধরলাম 100। এবার তোমরা অনেকেই করবে, প্রথমে তার গৃহস্থলীর জন্য 20% খরচ করবে, তারপর আবার বাকি আয় মানে 80 থেকে আবার করবে, অত কিছু নয়। প্রথমে তার আয় ছিল 100 টাকা, প্রথমে 20% সে খরচ করে দিয়েছে গৃহস্থলীর জন্য, বাকি আয় বইপত্রে খরচ করবে, তাহলে 20% যদি খরচ করে দেয় তাহলে বাকি থাকবে কত, 80/100, 80/100 এটা বাকি আয়। এবার বাকি আয়ের আবার কি, সে 15% বইপত্রে খরচ করছে, তাহলে বাকি আবার থাকছে, তাহলে 15 আবার বাকি থাকছে কত, তাহলে 85/100, তাহলে বাকি থাকছে। একই রকমভাবে 30% পোশাকের জন্য খরচ করছে, তাহলে বাকি তার কাছে কত আছে আর 70%, অর্থাৎ 70/100। এবার এইটি তার কাছে হাতে পড়ে আছে, আর মানে এইগুলো সব করে তার কাছে আর বাকি পড়ে আছে, আর এখন তার কাছে আছে 9,520 টাকা, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত, 9,520 টাকা। তাহলে এদিকে প্রথমে 100 কাটা গেল, এদিকে একটা দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দাও 5 7 85, 5 দিয়ে কাটা দাও 5 20 100, 4 দিয়ে কাটা দাও 4 5 20, 4 দিয়ে কাটা দাও 4 2 8, 2 দিয়ে কাটা দাও 4 2 8, 7 2 14, 6 2 12 0, 7 দিয়ে কাটা দাও 6 7 42, 7 8 56, এদিকে একটা শূন্য, 4 17 68, তাহলে 40। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 40-এর সাথে 5 গুণ করো, তাহলে 4 5 20, অর্থাৎ 200 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 200 হলে এখানে আমরা কি করব, টোটাল আয় 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 200 গণিত কত হবে, 200 গণিত হচ্ছে 100, 2-এর পর যত রাজ্যের শূন্য আছে অপশান সি কারেক্ট অ্যান্সার। স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূলে 55 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখানে নৌকার বেগ অর্থাৎ বোট স্পিড বলা আছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপর এখানে স্রোতের গতিবেগ অর্থাৎ স্ট্রিম স্পিড বলা আছে সেটা হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে আমাদের প্রতিকূলে এত কিলোমিটার যাচ্ছে, তাহলে প্রতিকূলে বেগটা বের করব। তাহলে এখানে প্রতিকূলে বেগ কী হবে, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, তাহলে 9 থেকে 4 মাইনাস করো, অর্থাৎ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি অনুকূল এখানে বলতো তাহলে অনুকূলের বের করতাম, যে নৌকার সাথে স্রোত যোগ করে দিলে আমরা অনুকূল পেয়ে যেতাম। তো এখানে প্রতিকূল চেয়েছে, তাহলে এখানে প্রতিকূলে গতিবেগ পেয়ে গেলাম 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 55 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার আর গতিবেগটা কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেতে হবে, তাহলে 5 11 55, অর্থাৎ 11 ঘন্টা তার সময় লাগবে। তো এটাই শেষ কোশ্চেন ছিল। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।